আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? নবম দশম শ্রেণী জীববিজ্ঞান অধ্যায় 2-এর 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা উদ্ভিদ টিস্যু পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে আমাদের পুরো টপিকটাই হবে প্রাণী টিস্যু নিয়ে। তো চলেন শুরু করি। যে কি বলছে এখানে, যে বহুকোষী প্রাণীদেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। যে একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোতে একসাথে নর্মালি বলা হয় কি, টিস্যু বলে বা টিস্যু তৈরি করে। যে কিভাবে, যে তাদের উৎপত্তি স্থল একই থাকবে, তাদের কাজ সেই জায়গাটাও একই থাকবে। তো এই কোষগুচ্ছকে বলা হচ্ছে মূলত টিস্যু। তো একটা টিস্যুর কোষের উৎপত্তি, কাজ এবং গঠন নর্মালি একই রকম হয়ে থাকে। টিস্যু টিস্যু নিয়ে যে আলোচনা করা হয় সেটা টিস্যু তত্ত্ব নামে পরিচিত। কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠন ও কার্যকরী একটা একক। যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা বিভিন্ন ধরনের রক্তকোষ, আবার এরা একত্রে কি তৈরি করে? তরল যোজক টিস্যু নামে একটা টিস্যু তৈরি করে। ঠিক আছে, টিস্যু হিসেবে পরিচিত। তারা তিনজন একটা টিস্যুর মধ্যে পড়ছে, কিন্তু তারা কিন্তু ভিন্ন ধরনের রক্তকোষ। ঠিক আছে। তো তরল যোজক টিস্যু রক্তের বিভিন্ন প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজে মূলত অংশগ্রহণ করে থাকে, সেটা আমরা ভবিষ্যতে জানবো, মানে নেক্সট পার্টগুলোতে আমাদের আছে। তো মানবদেহে নানা ধরনের কোষ আছে যারা বিভিন্ন ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত। মানবদেহে স্নায়ুকোষ দেহ জুড়ে জালের মতো ছড়িয়ে থাকে। দেহের যে কোনো অংশে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে। উদ্দীপনা মানে কি, যে যে কোনো ধরনের ফিলিংস আপনাদের কি মস্তিষ্কে ফার্স্টে আমাদের সিগন্যালটা বা আমাদের পুরো শরীর থেকে সিগন্যালটা সে ফার্স্টে মস্তিষ্কে পাঠায়, আবার মস্তিষ্কের কোনো বার্তা শরীর নির্দিষ্ট অংশে পৌঁছে দেওয়া হয় মূলত এদের প্রধান কাজ। কার কাজ? স্নায়ুকোষের কাজ। ঠিক আছে, যেটাকে আমরা নিউরন বলি। তো মানুষের চোখের মতো বিভিন্ন ধরনের স্নায়ুকোষ আচ্ছা, চোখের স্নায়ুকোষগুলো যেমন দেখতে সাহায্য করে, কানের স্নায়ুকোষগুলো শুনতে সাহায্য করে। তো মানুষের চোখের মতো বিভিন্ন ধরনের স্নায়ুকোষ না থাকায় বেশিরভাগ প্রাণী পৃথিবীর দৃশ্যমান বস্তুগুলো রঙিন হিসাবে দেখতে পারে না। অনেক প্রাণী শুধুমাত্র দিনে অথবা রাতে দেখতে পায়, এরকম কিন্তু আছে টিস্যুর কারণে। তো আমাদের কাজকর্মে হাঁটাচলা এবং নড়াচড়ায় পেশি কোষ ব্যবহৃত হয়। 3 ধরনের রক্তকোষ মানবদেহে বিভিন্ন কাজে নিয়োজিত। রক্তকণিকা কোষগুলো ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে এবং হৃদযন্ত্রের সাহায্যে, মানে আমাদের হার্টের সাহায্যে ধমনির মাধ্যমে কোষিক নালী হয়ে দেহের প্রতিটা কোষে অক্সিজেন সরবরাহ করে থাকে। আর শ্বেত রক্তকণিকা কি করে? শ্বেত রক্তকণিকা হচ্ছে দেহের রোগ প্রতিরোধ করে। রক্তের অনুচক্রিকা হচ্ছে কোষগুলো শরীরে কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতে মূলত সাহায্য করে। তো শরীরের ত্বকীয় কোষগুলো দেহের আবরণ ছাড়াও শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে থাকে। মাথার ত্বকীয় কোষগুলো থেকে চুল গজায় থাকে। শরীরের ত্বকের ঘাম নির্গমনকারী কোষগুলো নির্দিষ্ট স্থানে ঘাম নির্গত করে। এক একটা টিস্যুর এক এক কাজ। ঠিক আছে। তো অস্থিকোষ দেহে অস্থি এবং কোমলাস্থি তৈরি করে দেহের দৃঢ়তা দিয়ে থাকে। দেহের আকার, গঠন, অস্থির বৃদ্ধি ইত্যাদিতে অস্থিকোষের অবদান বিশেষভাবে কি উল্লেখযোগ্য। এরপর যদি দেখি আমরা প্রাণী টিস্যুর প্রকারভেদ, যে প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য ও তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মূলত 4 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আবরণী টিস্যু, একটা হচ্ছে যোজক টিস্যু, একটা হচ্ছে পেশি টিস্যু, আর একটা হচ্ছে স্নায়ু টিস্যু। এই 4টা নিয়ে মূলত আমরা আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আবরণ টিস্যু। আবরণ কথাটার মানে কি, যে কোনো কিছুর চামড়া বা আবরণ, তার বাইরে একটা লেয়ার, তাই না? যে এই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসাবে কাজ করে। তবে অঙ্গকে আবৃত রাখাই আবরণী টিস্যুর একমাত্র কাজ না। ও যে সারা জীবন এই কাজটাই করবে সেটা কিন্তু না, এর বাইরেও কিন্তু কাজ করে। যেমন অঙ্গকে আবৃত রাখা, সেটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা, এই এক্সট্রা কাজগুলো কিন্তু আবরণী টিস্যু করে থাকে। তো আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে, যে একটা পর্দার উপর অনেকভাবে সাজানো থাকে। তো কোষের আকৃতি, প্রাণীদের তার অবস্থান ও কাজের ভিত্তিতে মূলত টিস্যু কয় রকমের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, একটা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু, আর একটা হচ্ছে আমাদের কি, এই যে কলামনার আবরণী টিস্যু। এই 3টা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ফার্স্টে দেখি যে আমাদের স্কোয়ামাস আবরণী টিস্যুটা কি। যে এই টিস্যুর কোষগুলো অনেকটা মাছের আইসের মতো কি থাকে, চ্যাপ্টা থাকে। দেখেন, এই যে স্কোয়ামাস টিস্যু অনেকটা মাছের আইসের মতো এবং চ্যাপ্টা থাকে, এটা হচ্ছে স্কোয়ামাস টিস্যু। এবং এদের নিউক্লিয়াস আকারে অন্যদের তুলনায় কি হয়? একটু বড় হয়। যেমন বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীর, আমাদের বৃক্ক মানে কি, বৃক্ক মানে হচ্ছে আমাদের কিডনি। কিডনির ভিতরে একটা জায়গা আছে বোমেন ক্যাপসুল, তার যে প্রাচীর বা আবরণ আছে সেটা মূলত এই টিস্যু দিয়ে তৈরি। তাহলে এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাকনির কাজও করে থাকে। এরপরে যদি আমরা দেখি কিউবয়েডাল, কিউবয়েডাল মানে কি, কিউবিক ফর্ম। ঠিক আছে, ঘন আকৃতির হবে। যে এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির এবং কোষগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান। এই যে দেখেন, কিউব আকৃতির। বৃক্কের মানে কিডনির সংগ্রাহক নালিকা নামের এক ধরনের নালিকা আছে, যেটা হচ্ছে আপনার এই টিস্যু দিয়ে গঠিত। এই টিস্যু প্রধানত পরিশোষণ ও আবরণ কাজে লিপ্ত থাকে। এরপরে যে টিস্যুটা আছে, যে দেখেন লম্বা আকৃতির, এটাকে বলা হয় কলামনার টিস্যু।
তো এই টিস্যুটা গুলো কেমন, এই টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো সরু এবং লম্বা, দেখেন তো এই যে দেখতে অনেকটা সরু এবং লম্বা। প্রাণীর অন্ত্রের মানে নাড়িভুঁড়িতে অন্ত্রপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণের কাজ করে থাকে। প্রাণীদের ভিত্তিপত্রের উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার বৃদ্ধিতে আবরণী টিস্যুকে আবার কি তিন ভাগে ভাগ করা হয়। দেখেন এটা দেখতেছে কি কিভাবে সাজানো গোছানো আছে তার উপর ভিত্তি করে আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করছে। আর এটাকে ভাগ করেছিল কিসের উপর ভিত্তি করে, যে কাজের উপর ভিত্তি করে, যে আকৃতি, প্রাণী দেহের অবস্থান বা কাজের উপর। দুইটা কিন্তু আবরণী টিস্যু, ঠিক আছে, এক একটাকে এক এক ভাবে ভাগ করতেছে। তো আমরা যদি কিভাবে কোষগুলো সাজানো আছে তার উপর ভিত্তি করে আবরণী টিস্যুকে ভাঙাই, তাহলে তিন ভাগে পাবো। একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, টিস্যু যেটা হচ্ছে কি ভিত্তিপদ্মার উপর কোষগুলো এক স্তরে মানে জাস্ট কয়টা স্তর থাকবে, একটা স্তরে সাজানো থাকবে। বোমেন ক্যাপসুল কোথায় থাকে, এই যে কিডনির বোমেন ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহী নালিকা, অন্ত্রপ্রাচীর, এই জায়গায় মূলত এই টিস্যুগুলোকে পাওয়া যায়। তারপর হচ্ছে কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কিভাবে থাকে, যে ভিত্তিপদ্মার উপর কোষগুলো একাধিক স্তরে থাকে, এটাতে একটা স্তর, এটাতে একাধিক স্তর। এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টেও এটা কিন্তু পরিবর্তনশীল, যে মুহূর্তের মধ্যে ধরেন একাধিক বলতে 2 3 4 5 6 7 8 করে ফেললো, ঠিক আছে। তো কখনো কখনো দেখা যায় 3 4টা স্তর, আবার পক্ষান্তরে দেখা যায় 7 8টা, দেখছেন চেঞ্জ হয়ে যায়। তো এদেরকে বলা হয় মূলত ট্রানজিশনাল আবরণী, যে নিজেকে পরিবর্তন করতে হয়। যেমন মেরুদণ্ডী প্রাণীদেহের ত্বক, যে আমাদের স্কিন যে আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে। তো এখানে ছবিগুলো দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড এর ছবি। আর এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, দেখতে অনেকটা এই যে দেখেন অনেকটা এরকম। এই টিস্যুর কোষগুলো ভিত্তিপত্রের উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতার হওয়ায় এই টিস্যুকে দেখতে অনেকটা কি স্তরীভূত টিস্যুর মতো লাগে, যে দেখেন একটা আরেকটা ভিতর ঢুকে গেছে এরকম। যে উদাহরণ হচ্ছে কোথায় থাকে, এটা ট্রাকিয়াতে থাকে, মানে আমাদের গলায় থাকে, ঠিক আছে। তো আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজে জন্য নানাভাবে রূপান্তরিত হতে পারে। যেমন সিলাযুক্ত আবরণী টিস্যু যেটা আমরা পড়ছিলাম, সেটা মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়, মানে আমাদের শ্বাসনালী কোথায়, খাদ্যনালী যেটা আছে বা শ্বাসনালী যে একই, তো তো আমাদের এই কান নালীর ভিতরে মূলত এই টিস্যুটা থাকে। তারপরে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, এটা কোথায় থাকে, হাইড্রার, হাইড্রা মানে কি, হাইড্রা মানে একটা হচ্ছে আপনার নিম্ন শ্রেণীর জীব। আমরা কিন্তু ইয়াতে দেখছিলাম অধ্যায় 1-এ, যখন আমরা মনেরা প্রতিষ্ঠাতে পড়ছিলাম, প্রতিষ্ঠাতে কিন্তু হাইড্রা ছিল। তো তার এন্ডোডার্ম, এন্ডোডার্ম মানে কি, যে ত্বকীয় স্তর আছে সেখানে মূলত পাওয়া যায়। তারপরে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু হাইডার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্তে দেখা যায়। মূলত দেখাচ্ছে যে এই টিস্যুগুলো মূলত কোথায় পাওয়া যায়, জননাঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন হয়। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। মূলত আমাদের জননাঙ্গে যে টিস্যুগুলো আছে সেগুলো মূলত এই টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে। এরপরে যদি দেখি গ্রন্থি আবরণী টিস্যু বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে, এদের কাজ আবরণী টিস্যু, গ্রন্থি আবরণী টিস্যুর কাজ। তা আবরণী টিস্যু কোনো অঙ্গের বা নালীর ভিতরে বা বাইরের অংশ তৈরি হয়ে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, হরণ, শোষণ, ব্যাপন, তারপর হচ্ছে পরিবহন, এসব কাজও কিন্তু অংশগ্রহণ করে। তাদের কাজগুলো তারা ডিফারেন্ট মানে চেঞ্জ করতে পারে। তো আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয় এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা অংশগ্রহণ করে থাকে। এই গেল আপনাদের আবরণী টিস্যুর কাজ, এখানে কিন্তু শেষ। এবার আমরা যে টিস্যু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক বা কানেকটিভ টিস্যুতে মূলত মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে এবং কোষের সংখ্যা মূলত কি থাকে, কম থাকে। কারণ মাতৃকা কোথায় থাকে দেখেন, আমরা যখন যোজক টিস্যু দেখবো রক্তের মধ্যে দেখবেন ভিতরে মাতৃকা আমরা কিন্তু সামনে পাবো। আচ্ছা, যখন মাতৃকা জিনিসটা আপনারা মনে রাখেন, মূলত হচ্ছে কি থাকে, যে আমাদের এই যোজক টিস্যুর মধ্যে এক ধরনের টিস্যুর মধ্যে একটা অঙ্গাণু থাকে যেটা হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো গঠন এবং কাজের উপর ভিত্তি করে কানেকটিভ টিস্যুকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু। এই ধরনের যোজক টিস্যু দেহ ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়, ঠিক আছে। অনেকটা নিউক্লিয়াসের মতো মনে রাখতে পারেন। তো এই যে মাতৃকা মানে মূলত নিউক্লিয়াসটা আপনারা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু, যে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে মূলত স্কেলিটাল যোজক টিস্যু বলা হয়। এগুলো দেহের ভিতরে থাকে। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়, অঙ্গ সঞ্চালন এবং চলাচলে সাহায্য করে। মস্তিষ্ক, মেরুরজ্জু, হৃৎপিণ্ড, ফুসফুস এরকম দেহের নরম এবং নাজুক অঙ্গগুলোকে তারা রক্ষা করে। বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপন্ন করে, যা আমরা দেখছিলাম না, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো। তো ঐচ্ছিক পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করে, একটা কানেকশন বিল্ড আপ করে। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু দুই ধরনের হয়, একটা হচ্ছে কোমল অস্থি আর একটা হচ্ছে অস্থি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো অস্থি, ঠিক আছে। কোমল অস্থি কি, কোমল অস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু। মানুষের নাক এবং কানের পিনা, কানের পিনা কোনটা দেখবেন, আমাদের কানের নিচের দিকে একদম নরম একটা অংশ থাকে, সেটাকে কিন্তু পিনা বলে। তো কোমল অস্থি দিয়ে তৈরি। এগুলো হচ্ছে নর্মালি দেখবেন যে আমরা যখন মাছ মাংস মূলত মাংস যখন খাই, দেখবেন কুরকুর আকারে কিছু হাড্ডি পাওয়া যায়, যেগুলো খেতে মজা। তো এইগুলো মূলত এই যে কোমল অস্থি, ঠিক আছে। আর অস্থি কি, অস্থি বিশেষ ধরনের এক ধরনের দৃঢ় ভঙ্গুর, মানে অনেক শক্ত হয়। আর অনমনীয় স্কেলিটাল একটা কানেকটিভ টিস্যু, মানে অনেক হার্ড হয় এগুলা।
তো এদের মাত্রা, এদের নিউক্লিয়াসের ভিতরে কি কি ক্যালসিয়াম জাতীয় পদার্থ, বা এদের ভিতরে কি পাওয়া যায়, এদের ভিতরে ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থি দৃঢ়তা প্রদান করে, তাই না? আমাদের হাড্ডির ভিতরে কি থাকে? ক্যালসিয়াম থাকে। এরপরে যদি আমরা দেখি যে আমরা কিন্তু এই যে 2 নম্বর স্কেলেটাল জৈবিক টিস্যু পড়ছি, এদের মধ্যে দুইটা ভাগ দেখছি। এরপর 3 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে তরল জৈবিক টিস্যু। তরল টিস্যুর মাতৃকা মূলত তরল, নাম শুনে বোঝা যাচ্ছে যে মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে, মানে গোলানো অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ কি? দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। ঠিক আছে? রক্ত কি আমরা সবাই চিনি যে রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। ধমনী, শিরা ও কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত কি করে? তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। রক্তের মূলত উপাদান দুইটা, একটা হচ্ছে রক্তরস, যেটা হচ্ছে আপনার রক্তের ভিতর 55% মূলত রক্তরস থাকে, আর 45% হচ্ছে আপনার রক্তকোষ থাকে। তো রক্তরস রক্তের একটা তরল অংশ এবং ঈষৎ হলুদাভ, মানে কি দেখতে অনেকটা হলুদের মতো। এর প্রায় 91 থেকে 92% কি পানি, আর 8 থেকে 9% মূলত জৈব আর অজৈব পদার্থ থাকে। এসব রক্তরসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন এবং বর্জ্য পদার্থ থাকে। রক্তকোষ মূলত তিন ধরনের হয়, যে বাকি 45% যেটা থাকে তার মধ্যে মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকোষ বা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তো লোহিত রক্তকোষ হিমোগ্লোবিন নামে এক ধরনের লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত দেখতে কি হয়? লাল হয়, হিমোগ্লোবিনের কারণে। আর হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটা অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেনটাকে কি নিয়ে চলে যায়, পরিবহন করে। আর শ্বেত রক্তকণিকা কি করে? জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায়, মানে আমাদের প্রোটেকশন হিসেবে মূলত এরা অংশগ্রহণ করে। মানব ধরনের বেশ কয়েক ধরনের রক্তকোষ, শ্বেত রক্তকোষ থাকে। যেমন অনুচক্রিকা কি করে? অনুচক্রিকা হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 6 নম্বর অধ্যায়ে রক্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই যে দেখেন, লোহিত রক্তকণিকা দেখতে কেমন, শ্বেত কণিকা কেমন, আর অনুচক্রিকা দেখতে কেমন। এরপর যে আরেকটা অংশ ছিল আমাদের তরলযোজক টিস্যুর, এটা হচ্ছে লসিকা। লসিকা কি? মানবদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয়ে থাকে তাকেই মূলত কি বলা হয়? লসিকা বলে। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটা আলাদা নালিকা তন্ত্র গঠন করে, যাকে লসিকা তন্ত্র বলা হয়। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল একটা পদার্থ, এরাও দেখতে মূলত হলুদ রকম হয়ে থাকে। তো এর মধ্যে কিছু রোগ প্রতিরোধকামী কোষ থাকে, যেগুলো আপনার জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এদের লসিকা কোষও বলা হয়ে থাকে। এটা গেল তরল যোজক টিস্যু। এরপরে যে আমরা টিস্যুটা দেখবো সেটা হচ্ছে পেশি টিস্যু। যে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে মূলত পেশি টিস্যু বলা হয়। যে আমাদের যে ভ্রূণ থাকে, ভ্রূণের যে মেসোডার্ম থাকে, যে স্তর থাকে, তার সংকোচন এবং প্রসারণক্ষম, যে সংকোচন প্রসারণক্ষম মানে কি, যেমন হাত পা এগুলো, এইসব গুলো মূলত পেশি টিস্যুর মধ্যে পড়ে। তো এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। তো পেশি কোষগুলো সরু, লম্বা এবং তন্তুময়। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরা কাটা থাকে তাদেরকে ডোরা কাটা পেশি বলে। ডোরাবাহীন যে তন্তুগুলো আছে সেগুলোকে মসৃণ পেশি বলে। পেশি কোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও কি করতে পারি? অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে মূলত পেশি টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক টিস্যু পেশি, সরি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে কি হৃৎপেশি। তো কোনটা দেখতে কেমন? দেখেন, ঐচ্ছিক পেশি এগুলোকে আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি, অনৈচ্ছিক পেশিকে নাড়াইতে পারি না। হৃৎপেশি হচ্ছে আমাদের খুব স্পেশাল এক ধরনের, দুইটার মিক্সড আপ, এবং সেটা হচ্ছে আমাদের কোথায় থাকে? আমাদের হার্টে থাকে। ঠিক আছে? তো ঐচ্ছিক পেশি কি? যে এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচন বা প্রসারিত করা যায়, মানে চাইলে আমরা বড় ছোট করতে পারি। ঐচ্ছিক পেশির পেশি টিস্যুর কোষগুলো দেখতে অনেকটা কেমন? এই যে দেখেন, নলাকার দেখতে, শাখাবিহীন এবং আড়াআড়ি ডোরা কাটা যুক্ত। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রের সংলগ্ন থাকায় এদের কঙ্কাল পেশি মূলত বলে। এটা হাড্ডির কাছাকাছি থাকে, এদেরকে কঙ্কাল পেশি নামেও ডাকা হয়, যেমন মানুষের হাত এবং পা। এবার অনৈচ্ছিক পেশি যদি দেখি, যে এই টিস্যু সংকোচন এবং প্রসারণ আমরা কি প্রাণীর ইচ্ছা অনুযায়ী করা যায় না। এই পেশি কোষগুলো মাকু আকৃতি। দেখেন, মাকু আকৃতি মানে কি? দুই দিকে অনেকটা চিকন, শুয়ের মতো দুই দিকে। ঠিক আছে? চোখা দুই দিকে। তো এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। এই জন্য এই পেশিকে মূলত মসৃণ টিস্যু বলা হয়, যেহেতু কোনো দাগ নাই। তো মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিকনালী ইত্যাদি প্রাচীরে অনিচ্ছিক পেশি থাকে। অনিচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশগ্রহণ করে। খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন, এটা হচ্ছে একটা কি উদাহরণ, যে আমাদের পাকস্থলী। তারপর হচ্ছে কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। যে এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। এই টিস্যু কোষগুলো অনেকটা নলাকাকৃতির দেখতে, যেমন দেখেন এই যে নলাকাকৃতির দেখতে। তারপরে কি বলতেছে? যে এদের আড়াআড়ি দাগ যুক্ত থাকে। এই টিস্যু কোষগুলোর মধ্যে ইন্টারকালেক্টাল ডিস্ক থাকে। ইন্টারকালেক্টাল ডিস্ক কোনটা? দেখেন, এই যে চাকার মতো যে অংশগুলো দেখতেছেন, এগুলোকে ডিস্ক বলা হয়। তো এই ডিস্ক গুলো মূলত থাকে, এদের সংকোচন প্রসারণ প্রাণী ইচ্ছা অনুযায়ী হয় না। অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো দেখতে হইলেও কিন্তু তার কাজটা কার মতো? অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য দুইটার মিক্সড আপ বলা হয়। দেখতে সে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু তার কাজটা হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। ঠিক আছে?
তো এই জন্য এদেরকে ঐচ্ছিক অনিচ্ছিক পেশি নামে ডাকা হয়। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। দেখেন এই যে একটা আরেকটার সাথে কি দেখছেন মাঝখান দিয়ে একটা কানেকশন আছে, এই যে কানেকশনের কথা বলতেছে। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত প্রসারিত হয়। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর আগ পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত এবং প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া কি রাখে, সচল রাখে। আমাদের হৃৎপিণ্ড কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু চলতে থাকবে। ঠিক আছে। তো এরপরে যে আমাদের টিস্যুটা আছে প্রাণী টিস্যুর মধ্যে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু বা নিউরন টিস্যু, মাথায় যে টিস্যুগুলো থাকে। দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য কি দিয়ে তৈরি, নিউরন কোষ দিয়ে গঠিত। এর গঠন সম্পর্কে তোমরা দশম অধ্যায়ে আরো বিস্তারিত জানতে পারবা। স্নায়ু টিস্যু পরিবেশ থেকে কি নেয়, বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে, যেমন তাপ, চাপ, তারপরে স্পর্শ ইত্যাদি গ্রহণ করে, বিভিন্ন অনুভূতি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে গ্রহণ করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে। যেমন আপনার হাতে যদি কোনো মশা বসে, এই মশা বসার সিগন্যালটা আপনার হাত থেকে মাথায় যাবে, মাথায় সেটাকে ক্যালকুলেশন করবে, বিশ্লেষণ করবে, বলবে যে ও তোমাকে কি হাতে বলবে যে হাতটাকে নাড়া ফেলো, তো হাতটা মস্তিষ্কের কথায় সাড়া দিবে, ডাকে সাড়া দিবে, ঠিক আছে, সিগনালে। তো একটা আদর্শ নিউরনে মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। তো প্রলম্বিত অংশ মূলত আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইট। এই যে এখানে দেখবেন এই যে ডেনড্রাইট উপরে থাকে, কোষ দেহ কোনটা, এই পুরাটা, তার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস থাকে, এই পুরাটাকে বলা হয় এক্সন, আর নিচে হচ্ছে এক্সন প্রান্ত। ঠিক আছে। তো নিউরন কোষ বহুভুজ প্রকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত। তো কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলগি বলজি, তারপর রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে। তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় কি থাকে না, সেন্ট্রিওল থাকে না, বলে নিউরিয়ল কি থাকে না, বিভাজিত হতে পারে না। সেন্ট্রিওল থাকে না বলেই তারা বিভাজিত হতে পারে না। কোষ দেহে চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। এটা কিন্তু কাকে বলে আসে, যে ডেনড্রন কাকে বলে, যে কোষ দেহ চারদিকে, দেখেন কোষ দেহ হচ্ছে এই মাথা পুরাটা, এর চারদিকে এই যে শাখাযুক্ত যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখতেছেন, এটাকে ডেনড্রন বলা হয় বা ডেনড্রাইট। ডেনড্রন থেকে যে শাখা বের হয় সেটাকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। নিউরনের কোষদেহ থেকে একটা লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, যেটাকে বলা হয় এক্সন। তো একটা নিউরনের মাত্র এক্সন থাকে। পরপর দুইটা নিউরনের প্রথমটার এক্সন পরেরটা ডেনড্রাইটের মধ্যে একটা স্নায়ু সন্ধি মানে একটা কানেকশন গঠন হয়। সবসময় মনে রাখবেন, একটা নিউরন কোষের সাথে আরেকটা নিউরন কোষ যখন কানেকশন বিল্ড আপ হবে, তখন প্রথমটার এক্সন পরেরটা ডেনড্রাইটের সাথে বা ডেনড্রনের সাথে মিলে। ঠিক আছে, কখনোই এক্সন এক্সনের সাথে মিলবে না। এক্সন সবসময় ডেনড্রাইটকে ধরবে, ডেনড্রাইট সবসময় এক্সনকে ধরবে। এবং তাদের মধ্যে যে একটা কানেকশন সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিনেপস। এই কাকে বলে ওটা অনেকবার পরীক্ষা আসছে আপনাদের এসএসসি তে, যে সিনেপস কাকে বলে, খুব ভালো মতো পড়বেন। সিনেপসের মধ্যে দিয়ে একটা নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে একটা থেকে আরেকটা পরিবাহিত হয়। স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দিয়ে দেয়। উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ, তাদের মধ্যে এক ধরনের সমন্বয় কানেকশন সাধন করে। অনেকের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পারি। ধারণাটা সঠিক না। কারণ প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের 100% ব্যবহার করে থাকে। তো ক্ষেত্র বিশেষে এটা ঠিক যে সবসময় একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে সক্রিয় নাও থাকতে পারে, কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো না কখনো আমরা কোনো না কোনো ভাবে ব্যবহার করতে, মানে একসাথে আমরা 100% ইউজ করতে পারি না, কিন্তু কোনো না কোনো সময় সব মস্তিষ্কের সবগুলো নিউরনই আমরা কোনো না কোনো সময় ইউজ করি। তো এমনকি এটাও ঠিক নয় যে একটা নির্দিষ্ট সময়ে মস্তিষ্কের 10% বেশি ব্যবহার করা যায় না, এরকমও কোনো সীমা নাই। বিবর্তনগতভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণও নাই। এক একজনের ক্ষেত্রে বেশি হতে পারে, কমও হতে পারে। ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের পড়া শুধুমাত্র পানি টিস্যু পর্যন্তই। আজকের ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে ক্লাস 9 এবং 10 এর জন্য। সেখানে জয়েন হয়েও কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিতে পারেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আশা করি নেক্সট ক্লাসের জন্য আপনারা রেডি থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।